ভূতের আড্ডা স্টুডিওর সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। গত পর্বে আপনারা দেখেছিলেন মানিক জিনের সাথে কথা হয়েছে। তিনি রাগ করে চলে গিয়েছিলেন। আমরা মূলত তার সাথে কথা এখনো বলা শেষ হচ্ছে না। তার সাথে অনেক ধরনের কথাই আমাদের আছে, আমাদের দর্শকদের অনেক কিছু জানার আছে। এর মধ্যেও আপনাদের কাছে আমরা অনুরোধ করব, এই জিন মানিক জিনের পাশাপাশি আপনারা কি ধরনের গল্প শুনতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আবারও চলে এসেছি মানিক জিনের কাছে। আজকে একটা সমস্যা নিয়ে এসেছি, দেখি সে নাকি কবিরাজি করে, কি ধরনের সমস্যার সমাধান করে, এটা আমরা জানতে চাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা অপেক্ষা করুন, মানিক জিন চলে আসবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। গতকালকে আমি আপনাদের সাথে রাগ করে চলে গিয়েছিলাম। আসলে আমার এই কাজটা করে একদম ঠিক হয়নি। আমার মাথাটা একটু গরম, ছোটবেলার থেকে আমার বাবা বলে আমি এই কাজটা করাটা আমার একদম ঠিক হয়নি। আপনারা আমার মেহমান, আপনাদের সাথে কথা বলার জন্যই আমি এসেছিলাম। আপনাদের সাথে কথা না বলে আমি রাগ করে চলে গেলাম। এই কাজটা করা আমার একদম ঠিক হয়নি। আপনারা তো নতুন মানুষ, আমার সম্পর্কে জানার জন্যই আসছেন, আমার সম্পর্কে অনেক কিছুই জানতে চান। এটা তো আমার বলা উচিত, কিন্তু আমি যে কাজটা করেছি এটা একদম করা ঠিক হয়নি। আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। না ভাই, আসলে আমরা আপনাকেও কালকে অনেক কিছু বলেছি। এরকম কথা বললে সব মানুষেরই মন খারাপ হয়। মন খারাপ মানে নেগেটিভ কথাবার্তা বলেছি, মন খারাপ হওয়ারই কথা। ভাই আমি সকলের পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, কিছু মনে করবেন না। ওই মানুষের মধ্যে ভুল ত্রুটি থাকে। আপনি আমাদের বন্ধুসুলভ আচরণ করেছেন, আপনাকে বন্ধু আমাদের সহযোগী ভেবেছি জন্য আপনার সাথে ওরকম কথাবার্তা বলেছিলাম। যাই হোক, আপনি মন খারাপ করবেন না ভাই। আমরা যে আসল উদ্দেশ্যটা আমাদের ছিল আপনার সাথে কথা বলা, বিভিন্ন বিষয় সম্পর্কে জানার, আপনার পরিবার সম্পর্কে জানার, তারপরে আপনার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে জানার, সব কিছু আমাদের একটা আগ্রহটা প্রতিদিন যেরকম বাড়তেছে। আমাদের দর্শক বৃন্দরাও প্রতিদিন ওয়েট করে আপনার জন্য, যে তাদের যে আগ্রহটা, তাদের যে অনুভূতি, তাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, তাদের যে চাওয়া পাওয়া, এই হিসেবে আপনি তাদেরকে ওই কথাবার্তাগুলো বলতে পারেন কিনা। তারা যে চাওয়া পাওয়াটা আছে, তাদের কথাবার্তা শোনা, সেটা তারা পায় কিনা। অনেক গভীর আগ্রহ তাদের। আমি তো জানি তাদের তো একটা আগ্রহ থাকবে, জিনের প্রতি সকলের একটা আগ্রহ আছে। জিন পরিদের ধরা, তাদের সাথে কথাবার্তা বলা, চলাফেরা করা, এটার একটা আগ্রহ আছে। সকলের তো ভয় পায়। জি, আসলে ভয় তো পাওয়ারই কথা। দেখেন, আমরা নর্মালি তো দেখি মানুষ বেশিরভাগ আপনাদের দেখলে ভয় পায়। আপনি যদি সামনে আসেন একবার, হয়তো আপনাদেরকে আমরা কখনো দেখি নাই, আপনাদের চেহারা কীরকম বা আপনাদের মানে বেশভূষা কীরকম। শুধুমাত্র জানি বা শুনেছি যে আপনারা মানুষের রূপ ধরে আসেন, বা কখনো বিড়াল, তারপরে বিভিন্ন প্রাণী, সাপ, এরকম
বেশভূষা ধরে মানুষের সামনে আসেন। আপনাদের যে অরিজিনাল চেহারা, এটা তো আমরা কখনো দেখি নাই, বা আপনাদেরকে কখনো তো আমরা ছুঁয়েও দেখিনি। আপনারা কীরকম? আমাদেরকে ছুঁয়ে দেখতে পারবেন না, আমাদেরকে ছুঁয়ে দেখা যাবে না, আমাদের বেশভূষা আপনারা দেখতে পারবেন না, দেখলে ভয় পাবেন। আমরা নর্মাল মানুষের মতো না, আপনারা তো মাটির তৈরি, আমরা তো মাটির তৈরি না, আমরা আগুনের তৈরি। আমাদের জাতির মধ্যে দুই ধরনের আছে, ছেলে আছে, মেয়ে আছে। ছেলেরা আমরা জিন, মেয়েদেরকে বলা হয় পরী। দুই ধরনের জাতি আছে। এবার আমার ফ্যামিলির কথা বলি, আমার পরিবারে কে কে আছে, আমি বিয়ে করেছি কিনা, আমার সন্তান আছে কিনা। হ্যাঁ, আমরা মূলত এইরকম কথাই আপনার কাছে শুনতে চাচ্ছিলাম কয়েকদিন থেকে, যে আপনার বিষয়ে একটু জানবো, আপনার আশেপাশের যারা আছে ওদের বিষয়ে একটু জানবো। এটা আমাদের আসলে লক্ষ্য এবং উদ্দেশ্য। যাই হোক, 2 দিন হয়ে গেছে আপনার সাথে এভাবে কথা বলা হয়নি। একদিন ব্যস্ততার মধ্যে ছিলেন, আর কালকে আমাদের কথার জন্য রাগান্বিত হয়ে চলে গেছেন। আজকে ইনশাল্লাহ আপনার কথাবার্তা আমরা সব কিছু শুনবো। আপনার পরিবারে কে কে আছে, আপনার বিয়ে করেছেন কিনা, সন্তান আছে কিনা। জি ভাই, ঠিক কথা বলেছেন, কিন্তু আমার খুব হাসি পাচ্ছে, কারণ আপনি আমার বিয়ের কথা বলেছেন। তুমি যে এখন ছোট, আমার বয়স মাত্র 1000 বছর, আমি এখনো বিয়ে করিনি। আমার ফ্যামিলিতে বাচ্চা কাচ্চাও নেই, যেহেতু বিয়ে করিনি বাচ্চা কাচ্চা কিভাবে হবে। আমি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, বিভিন্ন এলাকায় যাই, বিভিন্ন দেশে ঘোরাফেরা করি, চলাফেরা করি, মানুষজন দেখি, বিভিন্ন স্থানে থাকি। আমার বাবা মা দুইজনই বেঁচে আছে। আমার বাবার বয়স হয়েছিলাম 6000 বছর, আমার মায়ের বছর 5000 বছর। তারা ইতিমধ্যেই আমাকে বিয়ের কথা বলেছে, বিয়ে করিয়ে দেবে। তাদের একজন পছন্দ হয়েছে, আমাকে তারা বিয়ে করিয়ে দেবে ইতিমধ্যেই। কথাবার্তা তো ভালো কথা। তো বিয়ে করলে কি আমাদের দাওয়াত দিবেন? আপনাদের ওইখানে যাওয়া যাবে, নিয়ে যাবেন। আমরা কয়েকজন গেলাম, একটু আপনাদের আদর আপ্যায়ন, আপনাদের জায়গা, আপনারা কোথায় থাকেন এগুলো দেখে আসলাম। ওটা কি সম্ভব? দেখেন, আসলে ওখানে আমাদের যে মানুষজন আছে, আমাদের যে জাতি আছে, আমাদের যে জিন জাতি আছে, ওইখানে মানুষজন গেলে তারা ধরে ফেলবে। তারা কেউ না কেউ আপনাদের ক্ষতি করার চেষ্টা করবে। আপনাদের ক্ষতি করতে না পারলে যদি আমি নিয়ে যাই, আমার তারা ক্ষতি করবে, আমাকে তারা তাদের জাতি থেকে বের করে দেবে। তাহলে তো ভাইয়া, না না না, আপনার ক্ষতি হবে এমন কিছু তো আমরা চাই না। এমন কি খুব এমনিতে আগ্রহ থেকে বললাম আর কি, আপনার কোনো ক্ষতি হবে, আপনার পরিবারের কোনো ক্ষতি হবে, এরকমটা আমরা কখনো চাই না। আপনার জন্য শুভকামনা, আপনার বিয়ে হোক। শুধুমাত্র যদি কখনো আরও দেখা হয়, দেখা তো হবে ইনশাল্লাহ। আমাদেরকে একটু জানায়েন যে বিয়ে করছেন, যে কালকে যেরকম মিষ্টি খাওয়াইলেন, এরকম ভালো কোনো দেশ থেকে কিছু মিষ্টি নিয়ে এসে, বা ভালো কিছু অন্যরকম খাবার যেগুলো আমরা নর্মালি কখনো বাংলাদেশের মানুষ খায় না, তা আমাদেরকে খাওয়াবেন। এটুকুই আবদার, যেহেতু আপনি আমাদের ভাই। অবশ্যই, এটা কি আমার বলতেই হবে নাকি? আমি বিয়ের করলে আপনাদেরকে খাওয়াবো না? অবশ্যই খাওয়াবো। যদি আপনারা এখানে নাও আসেন, আপনার বাড়িতে আমি মিষ্টি দিয়ে আসবো। আর যে খাবারের কথা বললেন, ওই খাবার দাবারও আমি কিন্তু দিয়ে আসবো, সমস্যা নেই। কিন্তু ভয় পেয়েন না, আমি আপনাদের বাড়িতে দিয়ে আসবো, পরে আপনি আপনার বন্ধু বান্ধব যারা আছে সকলকে আপনি খাওয়াই দেবেন। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ভয় পাবো না, কিন্তু যে আশেপাশে ছেলে পোলাপান আছে, একটু এমন সময় দিয়ে যায় যাতে পরবর্তীতে
কেউ ভয় না পায় আর কি। সকালের বেলা মনে করেন দেখলাম, রাতের দিকে আসলে একটু হঠাৎ করে আসলে মানুষ ভয় পাবে। সমস্যা নেই, আমি দিনের বেলায় দিয়ে যাবো, দিনের বেলায় দিয়ে যাবো, এমন সময় দিয়ে যাবো যখন বাড়িতে কেউ থাকবে না, ঘরে দিয়ে যাবো। পরে আপনি এসে দেখলে বুঝতে পারবেন, দরকার হলে একটা চিঠি লিখে দিয়ে যাবো, তারপরে আপনি এগুলো মানুষকে খাওয়াইয়ে দিবেন। ঠিক আছে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু একটু সমস্যার মধ্যে আছি আজকে। আপনার সাথে ভেবেছিলাম যে কথাবার্তা বলবো, আজকে অনেক কথাবার্তা হয়ে গেল। আমার খুব কাছের একজন মানুষ খুবই অসুস্থ, অনেক দিন থেকে অসুস্থ, বিছানায় পড়া। এখন খুব কষ্ট হচ্ছে, দীর্ঘদিন থেকে কষ্ট হচ্ছে। অনেক ওষুধপত্র, হাবিজাবি, কবিরাজি, তারপরে আপনার আয়ুর্বেদিক, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, সমস্ত ওষুধপত্র, কবিরাজি সমস্ত কিছু করা হয়েছে, কিন্তু কোনোভাবেই সে সুস্থ হচ্ছে না। দিনে দিনে কি হচ্ছে, একদম আগে অনেক মোটা কাটা ছিল, অনেক শক্তিশালী ছিল, দিনে দিনে একদম শুকিয়ে যাচ্ছে। মানে বিছানার মধ্যে শরীরটা লেগে গেছে, মানে তাকে দেখলে কি বলুন, সে মারা গেছে এরকম অবস্থা। কিন্তু আসলে বয়স তার কম, 30 বা 32 বছর হবে। একজন মহিলা মানুষ, আমার বোন হয় আর কি। অনেক দিন থেকে কষ্ট করতেছে। এখন অনেকে অনেক কথা বলে যে তারা তো আবার সতীন আছে, বুঝছেন, সতীন আছে, সে যদি কিছু করে, অনেকে কুফরি কালাম অনেক কিছু এসে করে না, এগুলা ওরা আবার এইগুলা বিশ্বাস করে। কোথাও অনেক জায়গায় গেছে কিন্তু কোনো ফলাফল পায়নি। আপনি কি একটু এই বিষয়ে সহযোগিতা করতে পারবেন ভাই? অবশ্যই সহযোগিতা করতে পারবো। এই কথা আপনি আমাকে আগে কেন বলেন নাই? এই কথা কেন আপনি আগে আমাকে বলেন নাই? এত একটা মানুষ কষ্ট করতেছে, আমি যদি একটু সহায়তা করতে পারতাম আমার কাছে ভালো লাগতো। আমার কাজই তো এরকম, আমি এগুলোই তো করি। কত ধরনের মানুষ কত কষ্টে থাকে, কত ধরনের মানুষ কত সমস্যায় থাকে। এই সমস্যাগুলোর সমাধান করার জন্যই তো আমি আছি। আমি চেষ্টা করি কিভাবে এই মানুষটার সমস্যার সমাধানটা করা যায়। আর আপনি এই কথাটা আমাকে বলতে পারলেন না? না ভাই, আসলে অনেক দিন যাবতই এরকম, আর আপনার সাথে তো রিসেন্ট আমার পরিচয় হইল। এখন আজকে কথায় কথায় উঠলো যে ওনার কথাটা বলি। ঠিক আছে, ওনার ঠিকানা দেন, ওনার জায়গার নাম বলেন, আমি ওইখানে যাবো, ওইখানে যাবো, ওনার সাথে দেখা করে আসবো। আমাকে 1 মিনিট সময় দিবেন। আচ্ছা, নাম হচ্ছে, ওর নাম মার্জিয়া। বাড়ি হচ্ছে আপনার আমাদের জেলাতেই। প্রাইমারি স্কুলটা আছে না, আপনি তো গিয়েছিলেন, প্রাইমারি স্কুলের আগে যে বাড়িটা, ওই বাড়িটাতে পুকুরওয়ালা বাড়ি, আপনি গেলেই দেখতে পারবেন। ওইখানে বিছানার মধ্যে পড়া আর কি, বিছানায় পড়ে আছে। একটু যদি দেখেন। অবশ্যই দেখবো, অবশ্যই আমি এখনই যাচ্ছি। আমাকে আপনারা একটা মাত্র সময় দেন, 1 মিনিট সময় দেন, আমি অবশ্যই এখনের মধ্যে ফিরে আসবো। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা শুনলেন অনেক কথা। মানিক ভাই চলে গেলেন রোগীর কাছে। এই মুহূর্তে এইটুকু সময় পেয়েছি যেন আপনার সাথে একটু কথা বলতেছি। সম্মানিত দর্শকবৃন্দ, দেখি উনি আজকে আমাদের কি রেজাল্ট দেয় বা কি বলে, কি কথাবার্তা বলে।
এর উপর ভিত্তি করে আমাদের অনেক কিছু জানা হবে, শেখা হবে, এবং আপনাদের আগ্রহগুলো আমাদের কাছে প্রকাশ করবেন। আপনারা কি ধরনের গল্প, কি ধরনের সত্য ঘটনা, এবং কারো যদি কোনো ঘটনা থাকে আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, গেছিলেন? জি, তাকে তো গিয়ে দেখে আসলাম। তার যে করুণ অবস্থা, তার অবস্থা তো কি বলবো, এ তো মরেই গেছে। এখন কি বুঝলেন, কিছু বুঝলেন কি তাকে দেখে? কিছু বুঝতে পারলেন? কি করা যায়, কোনো আপনার কাছে চিকিৎসা আছে কিনা? এখন আমি তার বিষয়ে যেটা জানি, সে হচ্ছে 30 বছর বয়স। তার অল্প বয়সে বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পরে তার স্বামী আরেকটা বিয়ে করেছে। তার 3টা সন্তান আছে। বড় ছেলেটা, মেজো ছেলে, ছোট ছেলে, ছোটটা অনেক ছোট। তার বিষয়ে আমি সম্পূর্ণ ডিটেলস দেখে আসলাম। তার একটা সতীন আছে। আর সতীনে তাকে কালো জাদু করেছে, এবং সে যে বিছানায় থাকে, সেই বিছানার ডান পাশের যে পায়া আছে, ওই পায়ার নিচে একটা তাবিজ আছে। ওই তাবিজটা তুলে দিলে সে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তার সতীন কোনো না কোনোভাবে তার চুল নিয়েছে, নখ নিয়েছে, কাপড় নিয়েছে, তার বিভিন্ন দ্রব্যাদি নিয়েছে, নিয়ে তাকে মেরে ফেলার জন্য এই পরিকল্পনা সাজিয়েছে, কবিরাজি করছে। এই তান্ত্রিকের সাথে কথাবার্তা বলে এই তাবিজ দিয়ে তাকে মেরে ফেলার জন্য এই অবস্থা করেছে। সারা জীবন যদি চিকিৎসা করা হয়, তারপরেও তার বিন্দু মাত্র উপকার হবে না। শুধুমাত্র এই তাবিজটা তুলে দিলেই আশা করি আল্লাহর রহমতে সে একদম সুস্থ হয়ে যাবে। তাবিজটা কি আমরা তুলতে পারবো? আমরা তুলে দিব? বললেন খাটের নিচে আছে, আমরা তুললে কি হবে? তাবিজটা আপনারাই তুলতে পারবেন, কিন্তু আপনারা তুললে ওই রোগীর আমার ক্ষতি হবে। রোগীর যে কন্ডিশন, রোগীর অবস্থা খুব খারাপ, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। অতি সত্তর একটা কিছু করতে হবে। ওটা যদি তুলে না দেন, তাহলে রোগী যে কোনো সময় মারা যাবে। অনেক দিন থেকে এই কবিরাজি করা হয়েছে, ওষুধ করা হয়েছে, একটা শুটকি দেওয়া হয়েছে, তাবিজের মধ্যে শুটকি কাটা, আরও অনেক কিছু আছে, যাকে ওই রুগীটা একদম শুটকির মতো হয়ে পচে মরে যাবে। তাহলে ভাই প্লিজ, আপনার কাছে আমাদের অনুরোধ এবং দাবি, আপনি আমাদের খুব কাছের ঘনিষ্ঠ মানুষ হয়ে গেছে, আমাদেরকে এই সহযোগিতাটুকু একটু করবেন। এখন সহযোগিতা আপনি যেহেতু গত সময় বলছেন, আপনার কাছে শুনছি যে আপনি টাকা পয়সা নিয়ে এই সমাধান করেন। আপনি আমার টাকা পয়সার কথা বলতেছেন, আমি সবার কাছে কি টাকা নেব? সব রোগীর কাছে আমি টাকা নেই না। সব রোগীর কাছে আমি টাকা গ্রহণ করি না। আমি এই রোগীর কাজ একদম ফ্রিতে করে দেবো, একটা টাকাও লাগবে না। আমার তো এখানে কোনো খরচ হচ্ছে না। যদি কোনো টাকা পয়সার খরচ হয়, খরচ থাকে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যদি কোনো ওষুধপত্র নিয়ে আসা লাগে, সেই ক্ষেত্রে আমি আপনার কাছে টাকা নেব। আমি একটা পয়সাও নেব না। আমি মানুষকে সহযোগিতা করবো। সে যদি সুস্থ হয়ে যায়, তাবিজটা তোলার পরে আমার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবেন, এটাই আমার চাওয়া। আরেকটা কথা হচ্ছে, আমি কিন্তু প্রতি শুক্রবারে ভালো একটা দিনের জুম্মার দিনে তাবিজ তুলি। যারা আমার রোগী আছে বিভিন্ন জায়গা থেকে আসে, তাদের আমি একদিনে তাবিজ বানাবো। আজকে যেহেতু সোমবার, এই 4টা দিন একটু কষ্ট করুক। এই 4টা দিন আমি একটা ওষুধ আপনাকে দেব, এই ওষুধটা তাকে খাওয়া দেবেন। আমি শুক্রবারে ইনশাআল্লাহ
তাবিজটা তুলে দিলে তার শরীর 50% সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা খেয়াল করেন, দেখবেন আমার কথা ঠিক আছে কিনা। আজকে যাব, আজকে চলে যাব, আবার কথা হবে। আজকে অনেকক্ষণ থাকলাম। ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম।